ওয়েলকাম তোমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার প্রেজেন্ট সায়েন্স ক্লাসে। তো যারা নতুন দেখছো তাদের জন্য জানিয়ে রাখি, স্টুডেন্টস নতুনদের জন্য জানিয়ে রাখি, তোমরা যারা যারা আমাদের কোচিং সেন্টার থেকে অফলাইন বা অনলাইনের মাধ্যমে প্রিপারেশন নিতে চাইছো, মানে এই প্রিপারেশনটা নেওয়া কি জন্য দরকার। দেখো স্টুডেন্টস, তোমরা যারা অলরেডি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের কি নিজেরা পড়াশোনা করছো ঠিক আছে, কিন্তু নিজেরা পড়াশোনা করে যে অ্যাচিভ করার যে লেভেলটা সেটা অতটা কিন্তু আসে না। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই হেল্পিং হ্যান্ড, মানে যার এক্সপিরিয়েন্স আছে তার কিন্তু হাত ধরে এগোনোটাই বুদ্ধিমানের কাজ। তো তোমরা যারা যারা কারো কাছ থেকে নিচ্ছ বা কেউ হেল্পিং হ্যান্ড হিসেবে তোমাদের সঙ্গে আছে, তাদের জন্য খুবই ভালো। এবং যারা চাইছো যে আমাদের কাছ থেকে সেই হেল্পিং হ্যান্ডটা নিতে, তারা কি আমাদের অফলাইন ক্লাসে জয়েন করতে পারো বা অনলাইন ক্লাসেও জয়েন করতে পারো, দুটোই কিন্তু আমাদের উপলব্ধ রয়েছে। তো এই ক্লাসগুলোতে জয়েন করার জন্য তোমাদের কি করতে হবে, এই যে আমাদের স্ক্রিনে নেওয়া নাম্বারগুলো, এখানে হোয়াটসঅ্যাপ বা কল করে কিন্তু তোমরা সম্পূর্ণ ডিটেলসটা জেনে নিতে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। এছাড়া আমাদের এখানে ভর্তি হতে কি কি লাগে, কি কি পাওয়া যায়, এখান থেকে সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। খরচা কিরকম কি আছে, থাকতে গেলে কি করতে হবে, থাকতে গেলে কিরকম কি খরচা হয়, সে সমস্ত কিছু তোমরা আমাদের এই পিডিএফটা যেটা দেওয়া থাকবে সেটা সেখান থেকে পেয়ে যাবে। তো আমাদের যে ক্লাস, এই সায়েন্স ক্লাস চলছে, আমরা কিন্তু মেইনলি টার্গেট করে এগোচ্ছি আগামী জিএনএম এএনএম কে, যতক্ষণ না সিলেবাস চেঞ্জ হচ্ছে ততক্ষণ অব্দি। ঠিক আছে, তো আমাদের মেইন টার্গেট থাকছে এএনএম জিএনএম। মেইনলি আমাদের কোশ্চেন গুলো এএনএম জিএনএম এর জন্য খুব উপযোগী হবে। এছাড়া যারা সেন্ট্রাল স্টেট ডিফেন্সের প্রিপারেশন নিচ্ছ এবং রেলওয়ের আগামীতে যে সি এবং ডি এর পরীক্ষা আছে, সেই পরীক্ষার যে তোমাদের সায়েন্স থেকে যে কোশ্চেন গুলো আসবে, সেগুলো কিন্তু এই কোশ্চেন গুলোর মধ্যে থেকেই থাকবে এবং সব কোশ্চেন গুলো কিন্তু একই রকম ভাবেই কার্যকর হবে তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রেও। ওকে, তো আজকে 17 নম্বর ক্লাস শুরু হচ্ছে। দেখা যাক ফার্স্ট কোশ্চেন কি রয়েছে। তো প্রথম কোশ্চেন কি বলছে, এরিথ্রোসাইট রক্তকণিকার উৎস কি? এরিথ্রোসাইট রক্তকণিকার, তো এরিথ্রোসাইট কিন্তু একটা বৈজ্ঞানিক নাম, ঠিক আছে, বা ইংলিশ বলতে পারি। সেটা কোন রক্তকণিকার, সেটা অ্যান্সারও দেখো, অ্যান্সার থেকেও পাওয়া যেতে পারে। ভ্রূণ অবস্থায় এরিথ্রোসাইট কোথা থেকে উৎপন্ন হয়? যখন পেটের মধ্যে ভ্রূণ অবস্থায় থাকছে কোনো শিশু, তখন তার যকৃৎ এবং প্লীহা থেকে উৎপন্ন হয় এরিথ্রোসাইট, এবং জন্মের পর মেনলি লাল অস্থি মজ্জা, মানে বোন ম্যারো থেকে, রেড বোন ম্যারো থেকে কিন্তু এরিথ্রোসাইট রক্তকণিকার উৎপত্তি হয়। তো এরিথ্রোসাইট রক্তকণিকার যেটা বাংলা আমরা জানি সেটা হচ্ছে লোহিত রক্ত কণিকা। লোহিত রক্ত কণিকার ইংলিশ নাম কি? এরিথ্রোসাইট। ওকে, তো সেটা কি হচ্ছে, ভ্রূণ অবস্থায় যখন বাচ্চা থাকছে তখন তার যকৃৎ এবং প্লীহা থেকে পাওয়া যাচ্ছে, এবং জন্মের পর কিন্তু লাল অস্থি মজ্জা থেকে কিন্তু লোহিত রক্ত কণিকা উৎপন্ন হয়। নেক্সট কোশ্চেন কি বলছে, গ্যাসের উষ্ণতা এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক কি? স্টুডেন্টস, এই নিয়ে তোমাদের মোটামুটি হয়তো 10-12টা বা 15টা কোশ্চেন কিন্তু আমি অলরেডি গ্যাসের উষ্ণতা ঘনত্ব এবং তাপমাত্রা, উষ্ণতা ঘনত্ব এবং উষ্ণতা হয়ে যাচ্ছে, আয়তন হয়ে যাচ্ছে, আর চাপ, এই সংক্রান্ত মোটামুটি 10-15টা কোশ্চেন কিন্তু অলরেডি তোমাদের এই ক্লাসগুলোতে করানো হয়ে গেছে। ঠিক আছে, তোমরা প্রত্যেকেই জানো যে উষ্ণতা কখন, উষ্ণতা বাড়লে কি হচ্ছে, চাপ বাড়ছে, উষ্ণতা কমলে চাপ কমছে। ঠিক আছে, এবার এখানে কি কি রাখলাম, তাহলে আয়তনকে এখানে আমি রাখলাম স্থির। এটা কার সূত্র? গে-লুসাকের সূত্র। ঠিক আছে, আর কি কার কার সূত্র রয়েছে গ্যাসের মধ্যে? এক রয়েছে বয়েল, আর একটা কি চার্লস। বয়েলের সূত্র আর চার্লসের সূত্র আর গে-লুসাকের সূত্র। গে-লুসাকের সূত্রে কি কি হয়? গে-লুসাকের সূত্রে আয়তন, উষ্ণতা এবং চাপের মধ্যে সম্পর্ক দেখা যায়। এখানে কি বলেছে, উষ্ণতা এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক। উষ্ণতা এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক, এই যে এই দুজন রয়েছে এক্সট্রা, বয়েল এবং চার্লস, এদের মধ্যেই কেউ না কেউ তৈরি করেছে। ঠিক আছে, এবার কে তৈরি করেছে সেটা কিন্তু কমেন্টে জানাবে। আগের ক্লাসগুলো তোমরা যদি দেখে থাকো, তোমরা কিন্তু জানবে প্রত্যেকেই কে করেছে, সেটা কিন্তু আমি কমেন্টে তোমাদের অ্যান্সার দেখতে চাই। ঠিক আছে, তো এটা কি বলছে, গ্যাসের উষ্ণতা এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক কি?
উষ্ণতা আর ঘনত্বের মধ্যে, মানে উষ্ণতা বাড়লে কি হয়, উষ্ণতা বাড়লে ঘনত্বের ক্ষেত্রে কি হয়, আর উষ্ণতা কমলে ঘনত্বের ক্ষেত্রে কি হয়। খুব ইজি। কি বলছে, স্থির চাপে চাপটাকে স্থির করে দেওয়া হলো, নির্দিষ্ট পরিমাণ গ্যাসের ঘনত্ব, নির্দিষ্ট পরিমাণ গ্যাসের ঘনত্ব ধরলাম 1 লিটার গ্যাসের ঘনত্ব, 1 লিটার একটা গ্যাস ধরলাম, সেই ঘনত্বটা কি হবে, পরম উষ্ণতার ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে কি, যদি আমি এটাকে হিট দিয়ে উষ্ণতাটা যদি বাড়িয়ে দিই, তাহলে 1 লিটার থেকে কি হবে, সেটা উষ্ণতা বাড়লে কি হবে, ঘনত্ব ব্যস্তানুপাতিক বলছে, কমবে। তোমরা কমেন্ট করবে। এটা অনেক কবার পড়ানো হয়ে গেছে স্টুডেন্টস, আগের ক্লাসগুলোতে বহুবার দেখা হয়ে গেছে। নেক্সট কোশ্চেন দেখো, পাতায় উৎপন্ন তরল খাদ্য কোন কলার মাধ্যমে সারা দেহে প্রবাহিত হয়। সংবহনের প্রশ্ন, সংবহনের প্রশ্ন। মানুষের ক্ষেত্রে সংবহন, সংবহন কি, রক্ত। সংবহনের একক কি, মানুষের ক্ষেত্রে রক্ত। কিসের মাধ্যমে প্রবাহিত হয়, লসিকা। রক্ত লসিকার মাধ্যমে কিন্তু গোটা শরীরে প্রবাহিত হয়। একই রকম ভাবে উদ্ভিদের ক্ষেত্রে কি আছে, উদ্ভিদের ক্ষেত্রে আছে, এক আছে জাইলেম আর ফ্লোয়েম। ফ্লোয়েম, জাইলেম এবং ফ্লোয়েম, জাইলেম এবং ফ্লোয়েম। তো ফ্লোয়েমের কাজ কি, পাতায় উৎপন্ন তরল খাদ্য সারা দেহে প্রবাহিত করা, পরিবাহিত করা। ঠিক আছে, তাহলে ফ্লোয়েম বেরিয়ে গেল। এবার জাইলেম কি করে, জাইলেম করছে সারা দেহ থেকে যে সমস্ত দ্রব্যের প্রয়োজন পড়ে খাদ্য তৈরি করতে, তরল খাদ্য তৈরি করতে, সেই সমস্ত দ্রব্য গাছের পুরো শরীর থেকে নিয়ে এসে পাতায় পৌঁছে দেওয়া কাজ কার, জাইলেমের। জাইলেমের কাজ হচ্ছে পাতায় খাদ্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করা, আর ফ্লোয়েমের কাজ হচ্ছে খাদ্য নিয়ে পুরো শরীরে পৌঁছে দেওয়া। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, ঈষৎ স্বচ্ছ বা ঈষদচ্ছ মাধ্যম কাকে বলে। আগে উত্তরটা দেখি, যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো আংশিকভাবে চলাচল করতে পারে তাকে ঈষৎ স্বচ্ছ বলা হয়। তাহলে ঈষৎ স্বচ্ছ কি, কিরকম ধরনের একটা জিনিস হবে, সাপোজ ধরলাম একটা কাঁচের মাধ্যম, শূন্য মাধ্যম থেকে কাঁচের মাধ্যমে আলো যাচ্ছে, এটা শূন্য মাধ্যম, এখান থেকে কাঁচের মাধ্যমে আলো যাচ্ছে। এবার এই কাঁচটাকে যদি আমি বালির মধ্যে এক সাইড পুরো ঘষে নিই, তাহলে কি হবে, এখান দিয়ে যতটা পরিমাণে আলো এখানে যাবে, তার কিন্তু কম পরিমাণে আলো এদিক থেকে বেরিয়ে আসবে। ঠিক আছে, কেন, কারণ এটাকে আমি আর স্বচ্ছ রাখিনি, এটা ট্রান্সপারেন্ট নেই, এটা এখন ঈষৎ স্বচ্ছ বা আংশিক স্বচ্ছ হয়ে গেছে। তার জন্য কিন্তু আংশিক পরিমাণ আলো কিন্তু এপার থেকে এপারে আসতে পারবে। তো সেরকম জিনিস কি, ঘষা কাঁচ, তৈলাক্ত কাগজ। তোমরা দেখবে স্টুডেন্টস, অনেকেই থাকবে হয়তো ছোটবেলায় কি করতো, যে খাতার যে পেপার থাকে সেই পেপার খুলে নিয়ে মাথায় যে নারকেল তেল দেওয়া থাকতো, সেই তেলে ঘষে নিয়ে সেখান থেকে ছবি কপি করা যেত। সেখানে সেই তৈলাক্ত কাগজটা একটা ছবির উপর রাখলে তার একটা প্রতিছবি ফুটে উঠতো, তার উপর সেটার উপর দিয়ে পেন্সিল ঘোরালে একটা ছবি আঁকানো যেত। তো সেক্ষেত্রে কি তৈলাক্ত কাগজও কিন্তু একটা ঈষদচ্ছ মাধ্যমের কাজ করছে। ঠিক আছে, নেক্সট কোশ্চিন কি আছে দেখো, নেক্সট কোশ্চিন আছে, মুক্ত সংবহনের উদাহরণ দাও। মুক্ত সংবহনের উদাহরণ দাও। মুক্ত সংবহন বলতে কি বোঝাচ্ছে, ওখানে কোনো যে সংবহনটা চলছে, ওই শরীরের মধ্যে যে সংবহনটা চলছে, সেটা কোনো রকম কোনো তন্ত্র দ্বারা মানে এভাবে আবদ্ধ করা নেই। সেই সংবহনটা কি ইচ্ছে মতো, যদি ধরে এখানে যেমন হয় চিংড়ি মাছের ক্ষেত্রে বা ফড়িংয়ের ক্ষেত্রে যদি হয়, ফড়িংয়ের ক্ষেত্রে পুরো শরীরে কিন্তু সেই মানে ওর যে সংবহনের যে একক, সংবহনের যে একক, ধরে নিলাম রক্ত, তাহলে রক্তটা কি করছে, ওর পুরো শরীরে কিন্তু মুক্তভাবে ঘুরে বেড়াতে পারছে। সেক্ষেত্রে কি হয়, আরশোলার হয়, চিংড়ির হয়, ফড়িং এর হয়, শামুকের হয়, শামুকের হয়, ঝিনুকের হয়, এই ধরনের যে সমস্ত প্রাণী থাকে, বেশিরভাগ ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, কীট পতঙ্গ এবং মোলাস্কা জাতীয় যে সমস্ত প্রাণী, তাদের মধ্যে কি দেখা যায়, মুক্ত সংবহন দেখা যায়। এদের মুক্ত সংবহনটা কি হয়, এদের পুরো শরীরে কোনো রকম রক্ত চলাচলের জন্য কোনো ধমনী শিরা কিছুই নেই, রক্তটা কি হৃৎপিণ্ড থেকে বেরিয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়ছে, আবার পুরো শরীর থেকেই কিন্তু সেইভাবে করে ওই মিক্স আপ হয়ে আবার গিয়ে হৃৎপিণ্ডে ঢুকছে।
সরি। তো এই জন্য এদের মুক্ত সংবহন তন্ত্র রয়েছে, তাদের মধ্যে কি বেশিরভাগই কীটপতঙ্গ এবং কিছু মোলাস্কা জাতীয় যে সমস্ত প্রাণী রয়েছে সেগুলো। নেক্সট, কে সর্বপ্রথম তড়িৎ যোজ্যতার ধারণা দেয়? কে সর্বপ্রথম তড়িৎ যোজ্যতার ধারণা দেয়? অ্যান্সার কি রয়েছে? বিজ্ঞানী কোসেল। তো এটার অ্যান্সার হবে বিজ্ঞানী কোসেল। তড়িৎ যোজ্যতা বলতে কি বোঝাচ্ছে? তড়িৎ যোজ্যতা বলতে বোঝাচ্ছে হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন বের হয়ে গিয়ে যে এটা ধনাত্মক আয়নে পরিণত হলো সেটাকে বলা হচ্ছে তড়িৎ যোজ্যতা। ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়ার সময় মেনলি দেখা যায়, রাসায়নিক বিক্রিয়ার সময় দেখা যাচ্ছে কি হাইড্রোজেনের একটা পরমাণু একটা অণু বের হয়ে পরমাণু বেরিয়ে গিয়ে এটা একটা আয়নে পরিণত হচ্ছে, একটা ইলেকট্রন বেরিয়ে গিয়ে এটা একটা আয়নে পরিণত হচ্ছে এবং এটার সঙ্গে সেই ইলেকট্রনটা যোগ হয়ে এটা একটা ঋণাত্মক আয়নে পরিণত হচ্ছে। ঠিক আছে, এই যে ব্যাপারটা আয়নে পরিণত হওয়া ব্যাপারটা সেটাকে বলা হচ্ছে তড়িৎ যোজ্যতা। এই তড়িৎ যোজ্যতা আবিষ্কার কে করেন? বিজ্ঞানী কোসেল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, দেহের সংক্রমণ থাকলে কি বাড়ে? দেহে সংক্রমণ থাকলে কি বাড়ে? তো দেহে যদি বাইরে থেকে, এর আগেও পড়ানো হয়েছে স্টুডেন্টস, তোমরা একটু খেয়াল করে দেখবে, দেহে আমি বলেছিলাম দেহে যখন বাইরে থেকে কোনো পদার্থের এন্টার ঘটে, সেটা ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, প্রোটোজোয়া হতে পারে, বা কোনো রকম কোনো নোংরা পদার্থ, বর্জ্য পদার্থ বা আবর্জনা, যাই হোক, যেটাই হোক, বিষাক্ত পদার্থ, সেটা যখন দেহে প্রবেশ করছে তখন কি হয়? প্রথম জিনিস যেটা হয় সেটা হচ্ছে ওই আবর্জনাটাকে যাতে যাতে শরীরে কোনো ক্ষতি করতে না পারে তার জন্য কি হয়? প্রথমে অ্যান্টিবডি গঠন হয়। ঠিক আছে, অ্যান্টিবডি গঠন হয়, অ্যান্টিবডি গঠন হয়। সেটা কিসের মাধ্যমে অ্যান্টিবডিটা গঠন হচ্ছে? ইওসিনোফিল কাউন্ট বেড়ে। ইওসিনোফিল কি? ইওসিনোফিল হচ্ছে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা কি করে? দেহের প্রতিরোধ ক্ষমতা মেনটেন করে, দেহের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকে মেনটেন করে হচ্ছে শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা ইংলিশ হচ্ছে ইওসিনোফিল। সেই ইওসিনোফিল কি করছে? যখন দেহের মধ্যে কোনো সংক্রমণ ঘটছে সেটার পরিমাণ বেড়ে যাচ্ছে এবং যাতে সেই যে বাইরে থেকে যে সংক্রমণটা ঘটেছে সেটার বিরুদ্ধে যাতে শরীর যথাযথ একটা উপায় তৈরি করতে পারে, তার জন্য ইওসিনোফিল কাউন্ট বেড়ে গিয়ে শরীর কিন্তু সেটার বিরুদ্ধে একটা প্রতিরোধ সৃষ্টি করে। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, সিলভারিং কাকে বলে? সিলভারিং কাকে বলে? এখানে একটা সিলভারের ব্যাপার আছে। অ্যান্সার কি বলছে? মসৃণ কাঁচের ফলকের একদিকে অ্যালুমিনিয়ামের দর্পণ প্রস্তুত করা হয়, একে সিলভারিং বলে। অ্যাকচুয়ালি এটাকে এখনো সিলভারিং বলা হচ্ছে কারণ আমরা যে কাঁচের আয়না ব্যবহার করছি তার পেছন দিকে একটা পাতলা ধাতুর প্রলেপ দেওয়া হয়, যার ফলে কি সেটা আয়নার মতো কাজ করে, সেখান থেকে প্রতিফলন ঘটে, নিয়মিত প্রতিফলন ঘটে, ফলে আমরা তাতে আমরা মুখ দেখতে পাচ্ছি। গাড়ির ক্ষেত্রে, গাড়িতে ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন মলে ব্যবহার করা হচ্ছে আয়না, অনেক জায়গায় কিন্তু ব্যবহার করা হচ্ছে, আমাদের পেরিস্কোপে ব্যবহার করা হচ্ছে। তো সেটা ব্যবহার করার জন্য কি করা হয়? কাঁচের ফলকের পেছন দিকটাতে বা এক সাইডে, যে কোনো যেদিকে আমি লাগাবো তার উল্টা দিকটাই সামনের দিক হবে এবং যেদিকে লাগাবো সেদিকটাই পেছনের দিক হবে। তো সেই পেছনের দিক হিসাবে যদি বলি, পেছনের দিকটাতে কি করা হয়? একটা পাতলা ধাতুর প্রলেপ দেওয়া হয়। সেই ধাতুটা কিরকম হতে হবে? এই ধাতুটাও হতে হবে কিন্তু আয়নার মতো, ধাতুটাও হতে হবে নিয়মিত প্রতিফলক এবং চকচকে আয়নার মতো। সেটা কি আগেকার যুগে সিলভার দিয়ে করা হতো জন্য এখন সিলভারিং বলা হতো এবং সেটাকে এখন অব্দি সিলভারিংই বলা হয়। কিন্তু এখন কি সিলভার যেহেতু, সিলভার বা রূপো যেহেতু খুব দামি দামি জিনিস, তার জন্য কি করা হয়? এখন অ্যালুমিনিয়াম দিয়ে করা হয়। অ্যালুমিনিয়ামের একটা পাতলা একটা লেয়ার সে কাঁচের পেছনে লাগিয়ে দেওয়া হয়, যার ফলে কি সেটা একটা দর্পণের মতো কাজ করে। আর এই যে প্রক্রিয়াটা সেটাকে বলা হয় সিলভারিং। ওকে, নেক্সট কোশ্চিন দেখো, লোহিত রক্ত কণিকার শ্বাসরঞ্জক পদার্থ কি? এরিথ্রোসাইট, এতো এরিথ্রোসাইট। লোহিত রক্ত কণিকা কি? এরিথ্রোসাইট। লোহিত রক্ত কণিকা হচ্ছে এরিথ্রোসাইট। যদি প্রশ্ন আসে এরিথ্রোসাইটের শ্বাসরঞ্জক পদার্থ হলো কি, ঘাবড়িয়ে যাওয়ার কোনো কারণ নেই, এরিথ্রোসাইট মানে কিন্তু লোহিত রক্ত কণিকা। ওকে, তো লোহিত রক্ত কণিকা কেমন হয়? এই মোটামুটি গোলাকৃতি, মাঝখানের দিকে একটু এরকম ইয়ে থাকে, এই চাকতির মতো হয়, এই সেম পেছন দিকে এরকম একটু নিচু হয়ে থাকে, মানে এই ঠিক এরকম টাইপের, বোঝাতে পারছি কিনা স্টুডেন্ট? এভাবে করে থাকে, মানে মাঝখানের দিকে একটু নিচু হয়ে থাকে আর সাইড দিয়ে উন্নত হয়ে থাকে এবং এভাবে করে একটা চাকতির মতো আকৃতি গঠন করে, এরকম হয় হচ্ছে লোহিত রক্ত কণিকা।
এরকম হয় লোহিত রক্ত কণিকা। তো এই লোহিত রক্ত কণিকার মধ্যে কি থাকে, হিমোগ্লোবিন নামক প্রোটিন থাকে। এর ভেতরে হিমোগ্লোবিন নামক একটা প্রোটিন থাকে, যেই প্রোটিনের কাজ কি, অক্সিজেনকে সম্পূর্ণ শরীরে সরবরাহ করা। ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে হৃৎপিণ্ডের পাম্পের মাধ্যমে পুরো শরীরে পৌঁছে গিয়ে শরীরের যে কোষ রয়েছে সেই কোষের অপরিহার্য কার্যগুলোকে পরিচালনা করার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করা হচ্ছে এই হিমোগ্লোবিনের কাজ, যেটা কোথায় থাকছে, লোহিত রক্ত কণিকার মধ্যে। ঠিক আছে, আবার একই রকম ভাবে কি করছে, কার্বন ডাই অক্সাইডও কিন্তু নিয়ে যাচ্ছে, সেটাও কে করে, হিমোগ্লোবিনই করে। ঠিক আছে, তো হিমোগ্লোবিনের কিন্তু কাজ হচ্ছে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড পরিবহন করানো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো, হাইড্রোজেনের বন্ধন সর্বোচ্চ হয় কোন যৌগে? তো এখানে এই সংকেতটা কি দেওয়া রয়েছে, সেই সংকেতটা তোমরা আমাকে জানাবে, যেটা কিসের সংকেত, খুব ইন্টারেস্টিং একটা সংকেত। হ্যাঁ, কিন্তু এখানে এই অ্যান্সারটা কিন্তু সঠিক না। হাইড্রোজেনের বন্ধন সর্বোচ্চ হয় হচ্ছে হাইড্রোজেন ফ্লুরাইডের মধ্যে। কারণ কি, হাইড্রোজেন ধনাত্মকতার পরিমাণ সব থেকে বেশি এবং ফ্লুরিনের ঋণাত্মকতার পরিমাণ সব থেকে বেশি। মানে কি, হাইড্রোজেনের ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা সব থেকে বেশি। পিরিয়ডিক টেবিল আমাদের যে পর্যায় সারণী আছে তার মধ্যে যতগুলো মৌল আছে তার মধ্যে হাইড্রোজেনের ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা সব থেকে বেশি, আর ফ্লুরিনের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা সব থেকে বেশি। তাহলে এই দুটো বেশি বেশি যখন এক জায়গায় আসবে তখন কি হবে, এদের মধ্যে যে বন্ধনটা সৃষ্টি হবে সেটা কিন্তু সর্বোচ্চ হবে। হ্যাঁ, কারণ এ ত্যাগ করছে আর এ গ্রহণ করছে, গ্রহণ করার ফলে যে যৌগটা গঠন হচ্ছে তার মধ্যে হাইড্রোজেন বন্ধন কি হবে, সর্বোচ্চ হবে। ওকে, আর এখানে যেটা দেওয়া আছে C2H2OH, এটা কিসের সংকেত, এটাকে কি নামে জানা হয়? তোমরা যারা যারা জানো অবশ্যই কমেন্ট করবে, না জানলে এটা কি কমেন্টে বলো, আমি পরের দিন এটা বুঝিয়ে দেবো। এটা কি কি প্রয়োজন হয়, কি কি ধরনের যৌগ, এটা সবকিছু আমি তোমাদেরকে জানিয়ে দেবো। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো, হৃৎপেশিতে রক্ত প্রবাহ হ্রাস পেলে কি দেখা দেয়? শরীরে কি দেখা দিবে যদি হৃৎপেশিতে রক্ত প্রবাহ হ্রাস পায়? মানে হৃৎপিণ্ড রয়েছে, হৃৎপিণ্ড রয়েছে, মানুষের হৃৎপিণ্ড, মানুষের হৃৎপিণ্ড রয়েছে, সেই হৃৎপিণ্ড থেকে সেই হৃৎপিণ্ডের যে পেশিগুলো রয়েছে, এখানে যে পেশিগুলো রয়েছে, মাংস পেশিগুলো রয়েছে, এই মাংস পেশিগুলোতে রক্ত প্রবাহ যদি হ্রাস পায় তাহলে কি দেখা যায়? প্রথমে কি দেখা যাচ্ছে, হৃৎপেশিতে অবক্ষয়, হৃৎপেশিতে খুব দ্রুত ক্ষয় দেখা যায়। ঠিক আছে, পাতলা হয়ে যাবে হৃৎপিণ্ড। ঠিক আছে, আর কি হবে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এর ফলে কি হবে, হার্ট অ্যাটাক দেখা যাবে। হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায় যদি হৃৎপেশিতে রক্ত প্রবাহ হ্রাস পায়। সেটা কি ক্ষেত্রে হয়, হৃৎপেশিতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হার্টের উপর যখন প্রচুর পরিমাণে চর্বি জমে যায় তখন কি হয়, হৃৎপেশিতে রক্ত প্রবাহ কমে যায় উপরের চর্বিগুলোর চাপে। ঠিক আছে, তখন কি হয়, হৃৎপেশি ধীরে ধীরে পাতলা হতে থাকে অবক্ষয়ের ফলে এবং পরে গিয়ে হার্ট অ্যাটাক দেখা যায়। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সম্পর্কিত কয়েকটি ঘটনা বলো। এবার আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে কি লাগে, একটা ঘন মাধ্যম আর একটা লঘু মাধ্যম লাগে। তো এই ঘন আর লঘু মাধ্যমে কি হয়, প্রথমে একটা সংকট কোণের প্রয়োজন পড়ে। এই সংকট কোণ কিসের থেকে বেশি হবে, এই সংকট কোণ যখন প্রতিফলন কোণ 90 ডিগ্রির বেশি হবে। প্রতিফলন কোণ যখন 90 ডিগ্রির বেশি হবে, মানে প্রতিফলনটা যখন 90 ডিগ্রি থেকে একটু বেশি হবে তখন কি হবে, প্রতিসরণ কোণ যখন 90 ডিগ্রি বেশি হবে তখন সেই আপাতন কোণকে বলা হবে কি, সংকট কোণ। এই সংকট কোণের চেয়েও যখন বেশি হবে তখন কি ঘটবে, সেটা সম্পূর্ণরূপে আবার যে মাধ্যম থেকে রশ্মি আপতিত হবে সেই মাধ্যমে আবার ফিরে আসবে। তো এক্ষেত্রে এটাকে কি বলা হয়, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ঠিক আছে, মানে কি, আপতিত রশ্মি যদি সংকট কোণের চেয়ে বেশি হয়
তাহলে সেই আপতিত রশ্মি আপাতনের পর আবার পূর্বের মাধ্যমে ফিরে আসে এবং সেক্ষেত্রে সেটাকে বলা হয় আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো এই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দেখো কিসে কিসে দেখা যাচ্ছে। ভূষা কালি মাখানো একটি লোহার বলকে জলে ডোবালে বলটি চকচকে দেখায়। বলটি কি দেখাচ্ছে? চকচকে দেখাচ্ছে। কেন? কারণ ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমের দিকে আলোটা আসছে সেটার আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটছে, ফলে সেটাকে কিন্তু চকচকে দেখায় বা আয়নার মতো দেখা যাবে সেটাকে। ঠিক আছে। আর কি, জলের মধ্যে থেকে উঠে আসা বায়ুর বুদবোধ চকচকে দেখায় একই রকম ভাবে। এছাড়া হিরে, পান্না, চুন্নি প্রভৃতি মূল্যবান পাথরগুলো কিন্তু অধিক উজ্জ্বল দেখায়। তার জন্য কিন্তু এটা কি একটি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো। অ্যান্টিবডি কাকে বলে? একটু আগে বললাম তোমাদের, অ্যান্টিবডি নিয়ে একটু কথা হলো। শ্বেত কণিকার ব্যাপার থাকে সেখানে, কিছুটা শ্বেত রক্ত কণিকার ব্যাপার থাকে। তো এই অ্যান্টিবডি কাকে বলছে? অ্যান্টিবডি বলছে প্রতিবিষ বা জীবাণুগত অ্যান্টিজেনের বিরুদ্ধে দেহের মধ্যে যেসব প্রোটিন সৃষ্টি হয় এবং জীবাণু বা তাদের নিঃসৃত প্রতিবিষকে বিনষ্ট করে তাকে অ্যান্টিবডি বলে। ইজি। তখন নিষেধ কণিকার ক্ষেত্রে সেটা দেখালাম যে বাইরে থেকে সংক্রমণ হচ্ছিল ওখানে। একই রকম ভাবে যেটা বলছি প্রতিবিষ বা জীবাণুগত অ্যান্টিজেন, অ্যান্টিজেন কাকে বলা হচ্ছে? বাইরে থেকে যেটা ভেতরে ঢুকছে তাকে। সেই তার বিরুদ্ধে দেহের মধ্যে যখন যে প্রোটিনটা সৃষ্টি হয় শ্বেত রক্ত কণিকার মধ্যে থাকছে কি? অ্যান্টিবডি। শ্বেত রক্ত কণিকার সৃষ্টি হচ্ছে, সেটার মধ্যে অ্যান্টিবডি থাকছে। সেই যে অ্যান্টিবডিটা সৃষ্টি হচ্ছে তাকে জীবাণু কি করছে? ওই প্রতিবিষকে বিনষ্ট করে, একেই বলা হচ্ছে অ্যান্টিবডি। ওকে, ইজি হয়ে গেল। শ্বেত রক্ত কণিকার সঙ্গে অ্যান্টিবডির সম্পর্ক ইজি হয়ে গেল। বাইরে থেকে কোনো সংক্রমণ ঘটলে শ্বেত রক্তকণিকা বেরোবে। শ্বেত রক্তকণিকা বেড়ে যাওয়ার মানে কি? সেখানে অ্যান্টিবডি থাকছে। অ্যান্টিবডি কি করছে? বাইরে থেকে যে সংক্রমণটা আসছে সেটাকে প্রতিরোধ করছে। বাইরে থেকে যে সংক্রমণ ঘটছে সেটার নাম কি দেওয়া হচ্ছে? অ্যান্টিজেন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। অসমযোজী যৌগ কি প্রকৃতির হয়? অসমযোজী যৌগ কি ধরনের হয়? সমযোজী যৌগ কি? যখন এই বিক্রিয়াটা ঘটছে, হাইড্রোজেন আর ক্লোরিনের বিক্রিয়াটা যখন ঘটছে তখন কি হচ্ছে? ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে একটা বন্ড তৈরি হচ্ছে। সমসংখ্যক ইলেকট্রন এদিকে আসছে, সমসংখ্যক ইলেকট্রন এদিকে যাচ্ছে। এর ফলে যে HCl তৈরি হচ্ছে সেটা কি? এটা সমযোজী বন্ধন। ঠিক আছে। এটা বেশিরভাগ কি হয়? অধাতুর ক্ষেত্রে হয়। কিন্তু অসমযোজী বন্ধনের ক্ষেত্রে কি হচ্ছে? একটা ধাতু থাকছে এবং এই ধাতুর চারিদিক দিয়ে কি হয়? একটা অনেক রকম আয়ন, যে সাপোজ ধরে নিলাম যে ধাতুটা থাকছে সে ধাতুর সঙ্গে আর একটা ধাতুর বিক্রিয়া হচ্ছে। সেই ধাতুর যে আয়নগুলো সেটি চারপাশ দিয়ে এভাবে করে আহ, জুড়ে থাকে সেই ধাতুর মধ্যে। ঠিক আছে। এই ধরনের যে বন্ধনটা সেটাকে বলা হচ্ছে অসমযোজী বন্ধন। এবং এই অসমযোজী বন্ধনের যৌগ কি ধরনের হয়ে থাকে? মেনলি দৃঢ় হয়। এই যে বন্ধনটা সৃষ্টি হয় সেটা কিন্তু খুব শক্ত ধরনের একটা বন্ধন হয়, অভিন্ন, ছাড়তে চায় না একে অপরকে। ঠিক আছে। আর অভিমুখ বিশিষ্ট, এর একটা অভিমুখ থাকে। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো। সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেসার রক্তচাপের অন্তর্ফলকে কি বলা হয়? অন্তর্ফল মানে কি? বিয়োগফল। অন্তর্ফল মানে কিন্তু ভাগ ভেবে নেবে না। ঠিক আছে, হুট করে মনে হতে পারে যে অন্তর ভাগ, না, অন্তর মানে বিয়োগ। তাহলে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক চাপ নর্মাল কি হয়? 120/80। এটাই হয় লোকের রক্তচাপ। 120 সিস্টোলিক, 80 ডায়াস্টোলিক। সিস্টোলিক কি ডায়াস্টোলিক কি তোমাদের কিন্তু এর আগে পড়ানো হয়ে গেছে। সিস্টোলিক কি হয়? যখন হৃৎপিণ্ড সংকুচিত অবস্থায় থাকছে তখন যে সব থেকে বেশি প্রেশারটা ধমনির উপর পড়ে সেটাকে বলা হচ্ছে সিস্টোলিক চাপ। আর হৃৎপিণ্ড যখন প্রসারিত অবস্থায় থাকছে তখন ধমনির উপর যে সর্বনিম্ন প্রেসার পড়ে সেটাকে বলা হয় ডায়াস্টোলিক চাপ। তো এই 180 থেকে 120 থেকে 80 বাদ দিলে যেটা বেরোবে সেটাকে কি বলা হচ্ছে? পালস প্রেসার। ঠিক আছে, সেটাকে বলা হয় পালস প্রেসার। তাহলে পালস প্রেসার কি বোঝা গেল। নেক্সট কোশ্চেন কি আছে দেখো। রেডিও তরঙ্গের ব্যবহার কোথায় দেখা যায়? রেডিও তরঙ্গ আমরা কি কি জানি? শব্দ তরঙ্গ, আলোক তরঙ্গ, বিভিন্ন রকম তরঙ্গ হয়। এর মধ্যে কি কি থাকে? শব্দ তরঙ্গের মধ্যে কিন্তু একরকম তরঙ্গ হয় রেডিও তরঙ্গ, রেডিও ওয়েভ। রেডিও ওয়েভের মাধ্যমে কি চলছে? মোবাইল ফোন,
রেডিও, টিভি। তো আমাদের যে বাড়িতে রেডিও, টিভি বা মোবাইল রয়েছে তার মধ্যে কি, মোবাইলের মধ্যে কি একটা রেডিও 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 ফ্রিকোয়েন্সি রিসিভারও থাকছে, আবার রেডিও ফ্রিকোয়েন্সি একটা কিন্তু জেনারেটরও থাকছে। কি করছে মোবাইল ফোন থেকে, আমি যখন কাউকে কল করছি তখন কি এখান থেকে একটা রেডিও ফ্রিকোয়েন্সি জেনারেট হয়ে টাওয়ারের মাধ্যমে ওই ফোনে গিয়ে পৌঁছচ্ছে। কিন্তু যখন আমি রেডিও শুনছি, আমার রেডিও থেকে কি কোনো রকম কোনো বার্তা পাঠানো যায়? নিশ্চয়ই যায় না। বা টেলিভিশনেও কিন্তু কোনো রকম কোনো বার্তা পাঠানো যায় না। সেক্ষেত্রে কি রেডিও এবং টেলিভিশনে কি কিন্তু রেডিও ওয়েভটা শুধুমাত্র একটা রিসিভারের মাধ্যমে কিন্তু গ্রহণ করা হয়, সেটার একটা ফ্রিকোয়েন্সি থাকে। দেখবে আগেকার যুগে রেডিওতে যে ডায়ালটা থাকতো, যে লম্বা করে এরকম ডায়ালটা থাকতো, সেই ডায়ালের মধ্যে এরকম 1 হার্জ, 2 হার্জ, 3 হার্জ, এভাবে বিভিন্ন রকম হার্টজের পরিমাপ দেওয়া থাকতো। বিভিন্ন রকম হার্টজের পরিমাপ সাইডে দেওয়া থাকতো, কিলো হার্টজ, মেগা হার্টজ, ঠিক আছে, এইভাবে করে পাশে দেওয়া থাকতো। সেই যেই ফ্রিকোয়েন্সিতে, রেডিওর ক্ষেত্রে বলছি, যেই ফ্রিকোয়েন্সিতে ওই প্রচারটা চলছে, রেডিওর প্রচারটা যেটা চলছে, সেই ফ্রিকোয়েন্সিতে যখন আমার কাঁটাটা চলে আসতো তখন কিন্তু রেডিও বাজতে শুরু করে দিত। তো সেটা কি, রেডিও তরঙ্গের ব্যবহার। যে ফ্রিকোয়েন্সিতে ওই রেডিও ওয়েভটা চলছে, সেই রেডিও ওয়েভ আমি যখন আমার রেডিওটাকে সেই ফ্রিকোয়েন্সিটা রিসিভ করার পর্যায়ে নিয়ে আসছি, তখন কিন্তু সেই ফ্রিকোয়েন্সিটা রিসিভ হচ্ছে এবং সেখান থেকে যে প্রচারটা হয় সেটা কিন্তু রেডিওতে শোনা যায়। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো। মাছের হৃৎপিণ্ড সর্বদা দূষিত রক্ত প্রবাহিত হয় বলে এদের হৃৎপিণ্ডকে কি বলা হয়? তো স্টুডেন্টস, মাছের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা কটা? 2টা। মাছের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা 2টা। ওই জন্য কিন্তু এরকম হয় না যে ফুসফুস থেকে আবার মানে অক্সিজেন মিশ্রিত রক্ত এসে ঢুকলো, ঢুকে আবার কিন্তু বের হওয়ার, আবার সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য কিন্তু আবার আলাদা একটা প্রকোষ্ঠের প্রয়োজন পড়ে। কিন্তু সেই যেহেতু নাই, তার জন্য কি হয়, এই অক্সিজেন মিশ্রিত রক্ত এবং কার্বন ডাই অক্সাইড মিশ্রিত রক্ত বা বিশুদ্ধ রক্ত এবং দূষিত রক্ত দুটোই কিন্তু একসঙ্গে মিশে থাকে। এই জন্য মেনলি কি বলা হয় এদেরকে, সর্বদা দূষিত রক্তই প্রবাহিত হচ্ছে। কারণ তার মধ্যে মানে অক্সিজেনও রয়েছে সেই রক্তের মধ্যে, কার্বন ডাই অক্সাইডও রয়েছে। তার জন্য কি মাছের সর্বদা দূষিত রক্তই শরীরে প্রবাহিত হচ্ছে। তো এই রকম ঘটনার ঘটে জন্য কিন্তু এদেরকে ভেনাস হৃৎপিণ্ড বলা হয়। ভেনাস হৃৎপিণ্ডর যদি বৈশিষ্ট্য বলা হয় তাহলে কি, মাত্র 2টা প্রকোষ্ঠ থাকে। ওকে, মাত্র 2টা প্রকোষ্ঠ থাকে জন্য কিন্তু এই রক্ত আলাদা করতে পারে না। নেক্সট কোশ্চেন দেখো, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলছে দেখো, যে সমস্ত যৌগিক পদার্থ গলিত বা কোনো দ্রবণকে হবে না, এটা কোনো দ্রবণের দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। যদি তড়িৎ বিশ্লেষণ করতো না তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি করে বলা হতো? এটা তড়িৎ পরিবহন করে বলে একে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হয়। এগুলো বিশ্লেষ্য পদার্থ বলা হয়। এগুলো কি সাধারণত সমযোজী যৌগের হয়। সমযোজী যৌগ বলতে কি, আমি যদি ধরে নিই, যেমন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ একটা সব থেকে সহজ উদাহরণ কি, সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ। খাদ্য লবণের ক্ষেত্রে কি হয়, সোডিয়াম যে সংখ্যক ইলেকট্রন প্রদান করে সেই সংখ্যক ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে যে যৌগটা গঠন করছে, সেই যৌগটা সমযোজী যৌগের গঠন হচ্ছে। যে বন্ধনটা ক্রিয়েট করছে সেটা কি, সমযোজী বন্ধন ক্রিয়েট করছে। তার জন্য কি হয়, তার কি, এরা বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, সমযোজী যৌগ। তাহলে কি বলছে, তড়িৎ বিশ্লেষ্য যে পদার্থগুলি থাকে তারা মেনলি সমযোজী যৌগের হয়। সমযোজী যৌগ কাকে বলে সেটা বুঝিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে কি, সোডিয়াম ক্লোরাইড যখন জলের মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকছে এবং তখন তার মধ্যে যখন ইলেকট্রিক পাঠানো হচ্ছে, তখন কি হচ্ছে, সোডিয়াম এবং ক্লোরাইডে সেটা ভাগ হয়ে যায় এবং তার ফলে কি তড়িৎ পরিবহন করে। তাই জন্য সোডিয়াম ক্লোরাইডকে কি বলা হচ্ছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হচ্ছে। ওকে, তাহলে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, মানুষের স্বাভাবিক রক্ত কি প্রকৃতি? মানুষের স্বাভাবিক রক্ত কেউ চেখে দেখেছো? দেখতেই পারো, কোথাও কেটে গেলে পর আমরা প্রথমে কিন্তু মুখ লাগাই, হ্যাঁ। তো মুখ লাগালে পরে কি সেটা টক লাগে? নিশ্চয়ই না। এটা মুখ লাগালে কিন্তু একটু কষা জাতীয় লাগে, একটু ওই মানে পেয়ারা যেরকমটা হয় ওই রকম টাইপের লাগে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, ক্ষারীয়। হ্যাঁ, মানুষের স্বাভাবিক রক্ত কি প্রকার হয়, ক্ষারীয় হয়। এবং ক্ষারীয় হলে পরে এর পিএইচ কত হতে পারে বা কোন লেভেল থেকে কোন লেভেল অবধি হতে পারে সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, ক্ষারীয় ধরনের যে সমস্ত পদার্থগুলি সেগুলোর পিএইচ কত হয় সেটা কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন কি আছে দেখো, অবলোহিত বর্ণালী কোন যন্ত্রের সাহায্যে শনাক্ত করা যায়? অবলোহিত মানে কি,
ইনফ্রারেড। ইনফ্রারেড, এবার ইনফ্রারেড কি তোমরা শুনেছো? শুনে থাকতেই পারো। ইনফ্রারেড আলো কিসের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে? টিভির রিমোটে। টিভির রিমোট থেকে ইনফ্রারেড আলো বেরোয় এবং সেটাকে রিসিভ করছে কোথায়? টিভিতে। তাই বলে কেউ আবার ভেবে নিও না যে টিভির যে রিসিভার রয়েছে সেই টিভির রিসিভারটা কিন্তু অবলোহিত বর্ণালী শনাক্তকরণের জন্য ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি শনাক্তকরণের জন্য ব্যবহার করা হয় বোলোমিটারকে। এটা কি হচ্ছে, যখন কোনো মনে করো রাসায়নিক রাসায়নিক বিক্রিয়া, অ্যাকচুয়ালি না, গবেষণার কাজে কি করা হয়, যখন কোনো পদার্থ থেকে রশ্মি বিকিরণ হয় সেক্ষেত্রে সেখান থেকে কি কি রশ্মি বিকিরণ হচ্ছে সেই জিনিসগুলো শনাক্ত করার সময় বেলোমিটারের মাধ্যমে এই ইনফ্রারেড যে স্পেকট্রাম রয়েছে, বর্ণালী ইংরেজি কিন্তু স্পেকট্রাম, হ্যাঁ, বর্ণালীকে কিন্তু কেউ লাইট বলবে না। লাইট কিন্তু একটা মিশ্র জিনিস, লাইট একটা মিক্সচার অফ স্পেকট্রাম হচ্ছে লাইট, আলো। অবলোহিত কি? বর্ণালী, ইনফ্রারেড স্পেকট্রাম। ইনফ্রারেড স্পেকট্রাম, তো ইনফ্রারেড স্পেকট্রামকে শনাক্ত করা হয় কিসের মাধ্যমে? বোলোমিটার। ওকে, তো এই ছিল আজকে আমাদের লাস্ট কোশ্চেন এবং আজকে ক্লাস এই অবধি থাকছে। তো তোমরা যারা যারা রেগুলার ক্লাস করছো তোমাদের উদ্দেশ্যে জানাচ্ছি, তোমরা যে ক্লাসগুলো দেখছো অবশ্যই কিন্তু ক্লাসগুলো মন দিয়ে দেখবে এবং আমি যেই যেই জায়গাগুলোতে কমেন্টের কথাগুলো বলি অবশ্যই সেই ধরনের কমেন্টগুলো করবে। এছাড়াও তোমার যে সমস্ত বন্ধুরা একই রকম ভাবে প্রিপারেশন নিচ্ছে তাদেরকে আমাদের এই ভিডিওগুলি শেয়ার করবে এবং লাইক করবে। ওকে, তো আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ গুড বাই।